বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে যেখানে অবস্থান করছো, আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমি রাবিনা ইসলাম রুমা, সহকারী শিক্ষক একে স্কুল অ্যান্ড কলেজ। আজকে আর তোমরা সবাই জানো যে বর্তমানে আমাদের দেশে সূর্যের প্রচণ্ড তাপদাহের পরিমাণ বেড়ে গিয়েছে। এর ফলশ্রুতিতে মাননীয় সরকার এবং আমাদের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক আমাদেরকে এক সপ্তাহের সাধারণ ছুটি ঘোষণা করেছে। এই সাধারণ ছুটিতে যেন আমাদের শিক্ষার্থীদের পড়াশোনার কোনো ব্যাঘাত না ঘটে, এই জন্য আমাদের একে স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ একটা অনলাইন ক্লাসের সুব্যবস্থা করেছে। তো তারই ধারাবাহিকতায় আজকে আমি একটি নবম শ্রেণীর গণিত ক্লাস নিব। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে অনুক্রম এবং ধারা। আচ্ছা, অনুক্রম এবং ধারা বা সিকোয়েন্স অ্যান্ড সিরিজ এটা আসলে কি? তো এটার প্রথমে আমাদের জানতে হবে অনুক্রম জিনিসটা কি। আচ্ছা, অনুক্রমটা কি দেখি আমরা। যখন কতগুলো রাশি একটা বিশেষ নিয়মে ক্রমান্বয়ে এমনভাবে সাজানো হয় যে এর প্রত্যেক রাশি পূর্বের পদ এবং পরের পদের সাথে সম্পর্কিত থাকে, এইভাবে যে সাজানো রাশির সেটটা তাকে বলা হচ্ছে অনুক্রম। আমরা যদি আবার একটু রিপিট করি যে কতগুলো রাশি একটা বিশেষ নিয়মে ক্রমান্বয় কথাটার মানে হচ্ছে কি? ক্রমান্বয় কথাটার মানে হচ্ছে পরপর সাজানো, একটার পর আরেকটা, এমনভাবে সাজানো হবে যেন এর প্রত্যেকটা রাশি পূর্বের পদের সাথে পরের পদের সম্পর্ক থাকে। এই সম্পর্ক থাকার ফলে যে রাশির সেটটা গঠিত হবে সেটাকে বলি হচ্ছে আমরা অনুক্রম। এখন যদি আমরা একটা এক্সাম্পল দেখি, দেখো এখানে 1 2 3 4 5 অনেকগুলো রাশি আমরা লিখেছি, কিন্তু এটা কি আসলে অনুক্রম হয়েছে? না শিক্ষার্থীবৃন্দ, এটা অনুক্রম হয়নি। কারণ আমরা অনুক্রমের একটা নিয়ম অনুযায়ী জানি যে অনুক্রম করার জন্য মাঝখানে অবশ্যই কি থাকতে হবে? কমা চিহ্নটি থাকতে হবে। কমা চিহ্ন ব্যতীত আমরা কোনো অনুক্রম ওইটা ধরতে পারবো না। তাহলে এখন একটা অনুক্রম হয়েছে আমাদের। তাহলে আমরা দেখতে পেরেছি যে 1 2 3 4 5 এটা একটা বিশেষ একটা ক্রমান্বয়ে কি সাজানো হয়েছে, একটার পর একটা। 1-এর পরে কিন্তু 3 আসে নাই, 3-এর পরে কিন্তু 5 আসে নাই, ক্রমান্বয়ে গেছে একের পর এক। তাহলে এটা আমরা ধরলাম অনুক্রম। এখন কোনো অনুক্রমের প্রতিটি উপাদানকে এর এক একটি কি বলা হচ্ছে? পদ বলা হয়। যে কোনো স্বাভাবিক সংখ্যা n এর জন্য অনুক্রমের সাধারণ পদকে আমরা বলি হচ্ছে nতম পদ। তাহলে এখানে আমরা জানার দুইটা বিষয় আছে, একটা হচ্ছে স্বাভাবিক সংখ্যাটা কি, আর একটা হচ্ছে আমাদের এখানে সাধারণ পদটা কি। তাহলে ফার্স্টে আমরা যদি দেখি এখানে স্বাভাবিক সংখ্যাকে, আমরা স্বাভাবিক সংখ্যা বলতে কি বুঝি বন্ধুরা? স্বাভাবিক সংখ্যা হচ্ছে সকল পূর্ণ ধনাত্মক সংখ্যা, শূন্য থেকে বড় সকল পূর্ণ ধনাত্মক সংখ্যাকে আমরা বলছি স্বাভাবিক সংখ্যা। তাহলে সাধারণ পদটা কি? আমাদের যে অনুক্রমটা আছে এই অনুক্রমটা কিছু নির্দিষ্ট সাধারণ পদের থেকে তৈরি হয়, কিছু সাধারণ পদ থেকে এই অনুক্রমটা কি হচ্ছে? তৈরি হচ্ছে। তাহলে আমরা যদি এখানে অনুক্রমের কিছু সাধারণ পদ দেখি, আমরা একটা ধরলাম n² হচ্ছে একটা অনুক্রমের সাধারণ পদ। তাহলে এখানে n এর মান আমাদের কি বলেছে? স্বাভাবিক সংখ্যা বসাতে হবে। আমরা তো জেনেই এসেছি স্বাভাবিক সংখ্যার সংজ্ঞা কি? শূন্য থেকে বড় সকল পূর্ণ ধনাত্মক সংখ্যাকে বলা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তাহলে আমরা এখন n এর মান কত বসাবো? 1 যদি আমরা বসাই, 1 একটা স্বাভাবিক সংখ্যা। তাহলে 1 বসালে এখানে দেখো 1², 2², কি 3², এভাবে যদি আমরা নেই তাহলে আলটিমেটলি অনুক্রমটা কি আসতেছে? 1 4 9 এভাবে সামনের দিকে আগাবে। তাহলে এইটা হচ্ছে একটা অনুক্রম। এই অনুক্রমটা তৈরি হয়েছে কিন্তু একটা সাধারণ পদকে কেন্দ্র করে। তাহলে আমরা যদি অনুক্রমের আরও কিছু সাধারণ পদ দেখি, তাহলে 2n-1 এটা একটা অনুক্রমের সাধারণ পদ। এখানেও যদি আমরা n এর মান কি বসাবো? স্বাভাবিক সংখ্যা বসাবো। স্বাভাবিক সংখ্যা কি? আমরা বলেছি যে শূন্য থেকে বড় সকল পূর্ণ ধনাত্মক সংখ্যাকেই বলা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তাহলে আবার আমরা যদি এখানে n এর মান হচ্ছে কি বসাই? 1 2 3 4 এভাবে যদি বসাই, কি আসতেছে দেখি আমরা? 2 × 1 - 1 সমান আসতেছে কি? 1। প্রথম পদ হচ্ছে 1, অনুক্রমের প্রথম পদটা আমরা পেয়ে গেলাম 1। এখন যদি আমরা n এর মান 1 না বসিয়ে 2 বসাই, তখন কি আসতেছে? 3। এখন যদি 2 এর জায়গায় আমরা কি বসাই? 3 বসাই, তখন আমরা পাচ্ছি কি? 5। এইভাবে হচ্ছে আমরা একটা অনুক্রম পাচ্ছি। তাহলে দেখতেছি যে আমাদের অনুক্রমটা তৈরি হচ্ছে কিসের? কাকে কেন্দ্র করে? একটা সাধারণ পদকে কেন্দ্র করে। এমনই আরও একটা সাধারণ পদ হচ্ছে 1/n and 1/2n। এখানেও যদি আমরা n এর স্বাভাবিক সংখ্যাগুলো বসাই তাহলে আমরা একটা অনুক্রম পাবো। তাহলে
আমরা মূল কথায় আসলাম যে অনুক্রমটা আসলে তৈরি হচ্ছে একটা সাধারণ পদকে কেন্দ্র করে। আচ্ছা, তাহলে আমরা যদি এখন দ্বিতীয় নম্বরে আসি, যে এখানে হচ্ছে আমরা অনুক্রমের কিছু ধারণা নিলাম। এখন যদি আমরা অনুক্রমের ক্লাসিফাই করি, আমরা যদি শ্রেণী বিভাগ করতে যাই অনুক্রমের, তাহলে দেখো, আচ্ছা এখন যদি আমরা অনুক্রমের যদি ক্লাসিফাই করতে চাই শ্রেণী বিভাগ, অনুক্রমকে কয় ভাগে ভাগ করেছি আমরা জানি যে অনুক্রমকে হচ্ছে দুইটা সেকশনে ভাগ করেছে। একটা হচ্ছে সসীম, আরেকটা হচ্ছে অসীম। আমরা জানি সসীমের বাংলা হচ্ছে কি ফাইনাইট, অসীমের বাংলা হচ্ছে কি ইনফিনিট। ঠিক আছে, এই সসীম এবং অসীম অনুক্রমকে ভাগ করেছি আমরা দুইটা সেকশনে, একটা হচ্ছে সসীম আর একটা হচ্ছে অসীম। এই সসীমকে আবার দুইটা সেকশনে ক্লাসিফাই করা হয়েছে, একটা হচ্ছে সমান্তর, আরেকটা হচ্ছে গুণোত্তর। সেম অসীমটাকেও আবার দুইটা শ্রেণীতে ক্লাসিফাই করা হয়েছে, একটা হচ্ছে সমান্তর, আরেকটা হচ্ছে গুণোত্তর। তাহলে আমরা দেখতে পাচ্ছি অনুক্রমকে দুইটা শ্রেণীতে ভাগ করেছে, একটা সসীম আর একটা অসীম অনুক্রম। এই সসীম অনুক্রমকে আবার দুইটা শ্রেণীতে ভাগ করেছে, একটা হচ্ছে সমান্তর অনুক্রম আর একটা গুণোত্তর অনুক্রম। সিমিলারভাবে অসীম অনুক্রমকেও দুইটা শ্রেণীতে ভাগ করেছে, একটা হচ্ছে সমান্তর অনুক্রম আর একটা হচ্ছে কি গুণোত্তর অনুক্রম। তাহলে আমাদের জানতে হবে যে সসীম অনুক্রমটা কি, অসীম অনুক্রমটা কি। তাহলে সসীম কথাটার মানেই হচ্ছে কি থাকবে, এর একটা সীমা থাকবে। তার মানে সসীম অনুক্রমকে যদি আমরা সংজ্ঞা বা ডেফিনেশনটা বলতে যাই, তাহলে হচ্ছে যে অনুক্রমের পদসংখ্যা কি থাকবে, নির্দিষ্ট বা সুনির্দিষ্ট থাকবে এবং এর একটি শেষ পদ থাকবে, তাকে বলা হচ্ছে সসীম পদ। আর অসীমটা কি হবে তাহলে, এটার অল্টারনেটিভ, যে এর কোনো নির্দিষ্ট সীমা থাকবে না এবং শেষ পদ থাকবে না, সেই অনুক্রমটাকে বলতেছি আমরা অসীম অনুক্রম। তাহলে সসীম অনুক্রমের তো আরও দুইটা শ্রেণী বিভাগ আছে, একটা হচ্ছে সমান্তর আরেকটা হচ্ছে গুণোত্তর। তাহলে সমান্তর অনুক্রম বা সমান্তর সসীম অনুক্রমটা বলতে কি বোঝাই আমরা, এখানে যদি আমরা দেখি যে সমান্তর অনুক্রম হচ্ছে কোনো অনুক্রমের যে কোনো পদ ও তার পূর্ববর্তী পদের পার্থক্য সবসময় কি হতে হবে, সমান হতে হবে। পার্থক্য যদি সবসময় সমান হয়, সেই অনুক্রমগুলোকে বলা হবে আমাদের সমান্তর অনুক্রম। তাহলে আমরা যদি একটা এক্সাম্পল দেখি, এখানে 2 4 6, এই পার্থক্যটা এখানে দেখো আমাদের কি বলেছে, যে কোনো অনুক্রমের, এটা একটা অনুক্রম হয়েছে না, এই অনুক্রমের যে কোনো পদ তার পূর্ববর্তী পদের, তাহলে এইটা যদি একটা পদ হয় তার পূর্ববর্তী, দ্যাট মিনস আগের পদটা, এই দুইটা পদের পার্থক্য সবসময় কি হতে হবে, সমান হতে হবে। তাহলে আমরা একটু করে দেখি, 4 থেকে যদি আমরা 2 বিয়োগ করি আমাদের অ্যান্সার আসে কত, 2। 6 থেকে যদি আমরা 4 বিয়োগ করি অ্যান্সার আসবে কত, 2। তাহলে প্রতিটা ক্ষেত্রে দেখতেছি আমাদের সাধারণ অন্তর কত আসতেছে, 2 বা 2। তাহলে আমরা বলতে পারবো এই যে অনুক্রমটা, এই অনুক্রমটা হচ্ছে একটা সমান্তর অনুক্রম। এখন আমাদের বলেছে কি সসীম সমান্তর অনুক্রম। তাহলে আমরা সসীমের সংজ্ঞাটা আগেই দেখে আসছি। সসীম বলতে কি বোঝায়, যে অনুক্রমটার পদসংখ্যাটা কি নির্দিষ্ট। তাহলে এখানে আমরা সংজ্ঞাটা কিভাবে সাজাতে পারি, যে অনুক্রমের পদসংখ্যা নির্দিষ্ট এবং অনুক্রমের যে কোনো পদ ও তার পূর্ববর্তী পদের পার্থক্য সবসময় সমান হয়, সেই অনুক্রমটাকে বলছি আমরা সসীম সমান্তর অনুক্রম। তাহলে এখানে যদি আমরা একটা এক্সাম্পল এটা দেখি, তাহলে এখানে কি একটা পদ সুনির্দিষ্ট দেয়া আছে, তাহলে এইটা একটা কি সমান্তর অনুক্রম। এটা একটা কি সসীম সমান্তর অনুক্রম। সসীম সমান্তর অনুক্রম, যেহেতু এর পদসংখ্যা কি আছে, নির্দিষ্ট আছে। এখন যদি আমরা এই পদসংখ্যাটা কেটে দিই, তাহলেই দেখো এখানে কি পদসংখ্যা নির্দিষ্ট আছে না, ইনফিনিটি 2 4 6 8 কত দূর পর্যন্ত যাচ্ছে আমরা কি বলতে পারবো, বলতে পারবো না। তাহলে এটাও তখন হয়ে যাবে কি সসীমের ক্ষেত্রে অসীম সমান্তর অনুক্রম। আচ্ছা ঠিক আছে, এখন আমরা সমান্তর অনুক্রম দেখলাম, এখন আমাদের দেখতে হবে কি গুণোত্তর অনুক্রম। আমরা একটা দিয়ে হচ্ছে দুইটা শিখে ফেলবো। সমান্তর অনুক্রম হচ্ছে পার্থক্য সবসময় কি হবে, সমান হবে, বা কমন ডিফারেন্সটা হবে কি সমান। আর গুণোত্তর অনুক্রমের ক্ষেত্রে কি হবে দেখি আমরা, তাহলে গুণোত্তর অনুক্রমের ক্ষেত্রে হবে কোনো অনুক্রমের যে কোনো পদ ও তার পূর্ববর্তী পদের
পার্থক্যর জায়গায় আমরা জাস্ট একটু আমরা এখানে চেঞ্জেস আনবো। পার্থক্যের জায়গায় হচ্ছে আমাদের অনুপাত হবে। কি হবে? অনুপাত হবে। পার্থক্য মানে বোঝায় হচ্ছে কি কমন ডিফারেন্স, ঠিক আছে, দুইটা পদের মধ্যে কতটুকু ব্যবধান আছে। আর অনুপাত বলতে বোঝায় ভাগ করলে, দুইটা পদের মধ্যে ভাগ করলে ভাগফলটা সবসময় কি আসবে? সমান আসবে। তাহলে আমাদের গুণোত্তর অনুক্রমের সংজ্ঞাটা কি দাঁড়ালো? কোনো অনুক্রমের যে কোনো পদ ও তার পূর্ববর্তী পদের অনুপাত সবসময় সমান হলে সেই অনুক্রমটিকে আমরা বলতে পারি গুণোত্তর অনুক্রম। তাহলে গুণোত্তর অনুক্রমের আমরা যদি একটা এক্সাম্পল দিই, এখানে দেখো 2, 4, 8, 16। এখন এখানে কি বলেছি আমি? যে কোনো পদ ও তার পূর্ববর্তী পদের অনুপাত হবে। অনুপাত মানে কি? ভাগফল। তাহলে আমরা করে দেখি 4/2 কত আসতেছে? অ্যান্সার আসতেছে 2। আরেকটা পদ যদি নেই আমরা এখানে 8/4 কত আসতেছে? 2। তাহলে প্রতিটা ক্ষেত্রেই আমরা দেখতেছি ভাগফলটা কি আসতেছে? সমান আসতেছে। তাহলে আমরা বলতে পারবো যে 2, 4, 8, 16 এইটা একটা কি? গুণোত্তর অনুক্রমের সংজ্ঞা, গুণোত্তর অনুক্রমের ডেফিনেশন। এক্সাম্পল। আচ্ছা, তাহলে আমরা এখন দেখলাম সসীম এবং অসীমের মধ্যে পার্থক্য, সমান্তর এবং গুণোত্তরের মধ্যে পার্থক্য। তাহলে আমরা বুঝতে পেরেছি সসীম এবং অসীম, গুণোত্তর এবং সমান্তর ধারার পার্থক্যটা। এখন আমরা নেক্সটে চলে আসব ধ্রুবক অনুক্রম। আমাদের এই নর্মাল অনুক্রম ছাড়াও কিছু বিশেষ অনুক্রম আছে। তার মধ্যে হচ্ছে এখানে রয়েছে ধ্রুবক অনুক্রম, পর্যায়ক্রমিক অনুক্রম এবং ফিবোনাচ্চি অনুক্রম। আচ্ছা, ধ্রুবক অনুক্রমটা আসলে কি? ধ্রুবক কথাটা মানেই তো আমরা বুঝতে পারতেছি কি হবে, এটা কনস্ট্যান্ট, ঠিক আছে, এটা আমরা সবাই জানি। ধ্রুবক মানে হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে ধ্রুবকটা কি হবে? ধ্রুবক অনুক্রম যদি আমরা লিখি, যে অনুক্রমের পদ সংখ্যা কি থাকবে? একই থাকবে। যে অনুক্রমের একই থাকবে তাকে আমরা বলতেছি ধ্রুবক অনুক্রম। তাহলে কীরকম? আমরা একটা এক্সাম্পল দিয়ে যদি দেখি, এখানে 1, 1, 1, ... যদি এইটা দেখি আমরা, দেখো প্রতিটা ক্ষেত্রে কিন্তু অনুক্রমের পদ সংখ্যা কিন্তু সমানই আসতেছে, 1, 1, 1। তাহলে এটা একটা কি? ধ্রুবক অনুক্রম। আচ্ছা, আরও একটা অনুক্রম আমরা জানি, সেটা হচ্ছে পর্যায়ক্রমিক অনুক্রম। নামের সাথেই বোঝা যাচ্ছে পর্যায়ক্রমে থাকবে। তাহলে পর্যায়ক্রমিক অনুক্রমটা কি হবে? তাহলে আমরা যদি এখানে একটু দেখি, পর্যায়ক্রমিক অনুক্রম মানে যে অনুক্রমের পদ সংখ্যা বারবার কি? একই আসবে। বারবার কি হবে? একই হবে। কারণ এটা 1, এটা যদি আমরা +1 -1 দেই, এখানে আবার 1, এটা আবার -1, এভাবে যদি চলতেই থাকে, দেখো একের পর কি আবার আরেকটা রিটার্ন আসতেছে না? পর্যায়ক্রমে কি হচ্ছে? সেটা রিপিটেশন হচ্ছে। তাহলে 1, -1, আবার 1 আসতেছে, আবার -1, এখানে যদি আবার আমরা 1 দিই, আবার যদি আমরা এখানে -1 দিই, এটা কি পর্যায়ক্রমে রিপিট হচ্ছে না? এই জন্য এই অনুক্রমটাকে বলা হচ্ছে পর্যায়ক্রমিক অনুক্রম। আচ্ছা, আমরা হচ্ছে 3 সবার শেষে ফিবোনাচ্চি অনুক্রম, এটা হচ্ছে একটা বিশেষ ধরনের অনুক্রম। এই অনুক্রমটা হচ্ছে আমরা আমাদের 24 সালের বইয়ে আমরা নতুন পেয়েছি, সেটার নাম হচ্ছে ফিবোনাচ্চি অনুক্রম। এটা সম্পর্কে আমরা একটু ধারণা নেই। আচ্ছা, ফিবোনাচ্চি অনুক্রমটা কি? ইতালির একজন বিখ্যাত গণিতবিদ লিওনার্দো পিসানো, তিনি, তার ডাকনাম হচ্ছে ফিবোনাচ্চি, তিনি সর্বপ্রথম প্রকৃতির মধ্যে সংখ্যা রাশির এক বিশেষ ধরনের অনুক্রম খুঁজে পান এবং তিনি সেটা লিবার অ্যাবাসি নামক একটা গ্রন্থে উপস্থাপন করেন এবং তারই নাম অনুসারে এটার নাম করা হয়েছে তখন কি? ফিবোনাচ্চি। তো ওই ফিবোনাচ্চি অনুক্রমটা কি বলেছে আমাদের? ফিবোনাচ্চি অনুক্রমে বলে দিয়েছে প্রথম দুইটা পদ হবে, প্রথম দুইটি পদ হবে হচ্ছে 0 এবং 1, ঠিক আছে?
0 এবং 1 হবে হচ্ছে প্রথম দুইটা পদ, আর তৃতীয় পদ বা এর পরের পদের জন্য একটা কন্ডিশন দিয়ে দিয়েছে। এটার হচ্ছে যে এর তৃতীয় পদ বা এর পরবর্তী পদ হবে পূর্ববর্তী দুইটা পদের সমষ্টির সমান। এটি কি হবে? যে পূর্ববর্তী দুইটা পদের সমষ্টির সমান। তাহলে আমাদের প্রথমে বলে দিয়েছে প্রথম পদ কোনটা? 0, দ্বিতীয় পদ কোনটা? 1। তাহলে এর তৃতীয় পদ কি হবে? আমরা যদি এখানে নির্ণয় করি তাহলে তৃতীয় পদ কি হচ্ছে? এখানে তৃতীয় পদ হচ্ছে, এখানে বলে দিয়েছে কন্ডিশন, পূর্ববর্তী দুইটা পদের সমষ্টির সমান। সমষ্টি মানে কি আমরা জানি? সমষ্টি মানে হচ্ছে যোগ। তাহলে আমরা যোগ করে ফেলি তৃতীয় পদ। প্রথম পদ যদি আমরা ধরি এখানে 0, আর দ্বিতীয় পদ যদি আমরা এখানে ধরি 1, তাহলে তৃতীয় পদটা কি হচ্ছে? এই দুইটা পদের যোগফলের সমান। তাহলে 0 এবং 1 কত হচ্ছে আমাদের? 1। তাহলে আমরা চতুর্থ পদ যদি নির্ণয় করতে চাই তখন কি করব দেখি আমরা। চতুর্থ পদ যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে কি হবে? এর আগের দুইটা পদের সমষ্টির সমান। তাহলে আগের দুইটা পদ কি? একটা হচ্ছে তৃতীয় পদ 1 আর দ্বিতীয় পদ কি? 1। তাহলে 1 + 1 = কি আসতেছে? 2। তাহলে আমরা চতুর্থ পদও নির্ণয় করে ফেললাম। এখন আমরা পঞ্চম পদ যদি বলি করতে, আমরা কি পারবো? আমরা করে ফেলি। তাহলে পঞ্চম পদ কি বলেছে? পূর্ববর্তী দুইটা পদের যোগফলের সমান। তাহলে পঞ্চম পদের আগের দুইটা পদ কি? চতুর্থ পদ এবং তৃতীয় পদ। তাহলে চতুর্থ পদের মান হচ্ছে আমাদের 2 আর তৃতীয় পদের হচ্ছে 1। যোগ করলে অ্যান্সার আসতেছে কত? 3। ঠিক আছে। তাহলে এইভাবে আমরা কি ফিবোনাচ্চি ক্রমের যেই সংখ্যাগুলো, পদ সংখ্যাগুলো নির্ণয় করতে পারবো। এখন আমরা এটা তো দেখলাম একটা বেসিক সূত্রের মাধ্যমে। এখন এটা বের করার জন্য বিজ্ঞানী একটা সূত্র নির্ণয় করতে দিয়েছেন। এই সূত্রটা একটু আমরা দেখে নিই। আমরা যদি এই ফিবোনাচ্চি অনুক্রমের সূত্রটা দেখি, সূত্রটা হচ্ছে f(n + 2) f(n + 1) প্লাস হচ্ছে কি f(n). এখানে nটা কি? nটা হচ্ছে nটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার হবে। ওই যে আমরা স্বাভাবিক সংখ্যার সংজ্ঞা দেখে আসছি। স্বাভাবিক সংখ্যা কাকে বলে? স্বাভাবিক সংখ্যা হচ্ছে 0 থেকে বড় সকল পূর্ণ ধনাত্মক সংখ্যাকেই স্বাভাবিক সংখ্যা বলা হয়। তাহলে এখানে 0 থেকে বড় স্বাভাবিক সংখ্যা কি হবে? তাহলে n এর মান আমরা 1 থেকে যদি স্টার্ট করি, এখানে আমরা যদি মান বসাই 1, n এর মান কি বসাবো? 1 + 2 সমান কি হচ্ছে? f(1 + 1 + 1) মানে f(3) = f(2) প্লাস হচ্ছে f(1). এটা দ্বারা বোঝায় হচ্ছে যে এই 3 নম্বর যে ফিবোনাচ্চি অনুক্রমটা, এই তৃতীয় পদ বের করার জন্য আমাদের দ্বিতীয় পদ এবং প্রথম পদ যোগ করতে হবে। তাহলেই আমরা কি তৃতীয় পদ পাবো। সো এটা গেল আমাদের ফিবোনাচ্চি অনুক্রম। এখন হচ্ছে আমরা একটা নর্মাল একটা অঙ্ক করি। ঠিক আছে, একটা ম্যাথের মধ্যে চলে যাই আমরা। ম্যাথটা যদি আমরা কমপ্লিট করি, দেখো এখানে তোমাদেরকে একটা অঙ্ক করতে দিব। সেটা হচ্ছে কি দেয়া আছে এখানে? 7, 11, 15 আর হচ্ছে 19। এখানে বলেছে যে এই অনুক্রমটার n-তম পদ নির্ণয় করো। তাহলে আমরা দেখিয়ে আসছি যে এটা কি ধরনের পদ। আগে আমরা নির্ণয় করব যে এটা কোন ধরনের অনুক্রম। এটা কি সমান্তর অনুক্রম না গুণোত্তর অনুক্রম? তাহলে আমরা দেখে আসি সমান্তর অনুক্রম কিভাবে আমরা বুঝবো। সমান্তর অনুক্রম হচ্ছে যে কোনো পদ থেকে তার পূর্ববর্তী পদের পার্থক্যের সমান। পার্থক্যটা কি হতে হবে? সমান হতে হবে। এই দুইটা পদের পার্থক্য সমান হতে হবে, এই দুইটা পদের পার্থক্য সমান হতে হবে এবং এই দুইটা পদের পার্থক্য কি হতে হবে? সমান হতে হবে। তাহলে দেখি আমরা 11 থেকে 7 যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের অ্যান্সার আসতেছে কি? 4। 15 থেকে 11 করলেও 4, 19 থেকে 15 করলেও কি? 4। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই অনুক্রমটা হচ্ছে কি? সমান্তর অনুক্রমের অন্তর্ভুক্ত। তাহলে সমান্তর অনুক্রমের ক্ষেত্রে আমরা হচ্ছে n-তম পদ নির্ণয় করব। সমান্তর অনুক্রমের ক্ষেত্রে n-তম সূত্র কি? সমান্তর অনুক্রমে প্রথম পদকে বলা হয়
প্রথম পদকে এ দ্বারা এবং এই যে সাধারণ যে অন্তর যে কমন ডিফারেন্স এটাকে ডি দ্বারা সূচিত করা হয়। সমান্তর অনুক্রমে প্রথম পদকে এ দ্বারা এবং সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, তাহলে সমান্তর ধারা আমরা এটা পেলাম একটা সমান্তর ধারা। এর প্রথম পদকে কি দ্বারা? এ দ্বারা। তাহলে প্রথম পদ এখানে কি দেওয়া আছে এই সিকোয়েন্সের? এ সমান সমান 7 এবং সাধারণ অন্তর কত এখানে আমরা দেখেছি? সাধারণ অন্তর হচ্ছে ডি সমান সমান 11 বিয়োগ কি 7 = 4। এখন আমরা জানি যে সমান্তর ধারার বা সমান্তর অনুক্রমের n-তম পদের সূত্র। n-তম পদ যদি আমরা an লিখি সমান সমান এটা হচ্ছে a প্লাস n-1 ইন্টু ডি। তাহলে এখন আমাদের সব আছে, a দেয়া আছে, d দেয়া আছে। এখন কি আমরা n-তম পদের মানটা বের করতে পারবো না? তাহলে আমরা বসিয়ে দিই। a এর মান কত দেয়া আছে? 7 প্লাস n এর মান কত দেয়া আছে? দেওয়া নাই, কারণ আমাদের n-তম পদই বের করতে বলেছে। তাহলে n-1 ইন্টু ডি। ডি এর মান কত? ডি এর মান হচ্ছে আমাদের 4। তাহলে এখানে কত আসতেছে? 7 প্লাস, এটা তো গুণ আকারে আছে 4 এর সাথে, তাহলে 4n-4। এখান থেকে আমরা পাচ্ছি 4n প্লাস 3। 7 থেকে 4 বিয়োগ করলে কি আসবে? 3। ঠিক আছে, এটা ছিল আমাদের n-তম পদ। তাহলে আমরা সমান্তর অনুক্রমের n-তম পদ নির্ণয় করেছি। এখন কি বলেছে? এই n-তম পদের সূত্র থেকে 15তম পদ নির্ণয় করো। এই n-তম পদের যে সূত্রটা এটা থেকে আমাদের 15তম পদ নির্ণয় করতে বসে। 15তম পদ, তার মানে n এর মান কি হবে? এখানে 15 হবে। তাহলে আমরা যদি এখানে এই n এর মানটা বসিয়ে দিই তাহলে আমাদের 15তম পদ বের হয়ে যাচ্ছে না? আচ্ছা, তাহলে আমরা করে ফেলি এটা। 4 ইন্টু n এর মান কত বলেছে এখানে? 15 প্লাস 3। এখন যদি আমরা এটাকে গুণ করি তাহলে 15 ইন্টু 4 হচ্ছে 60 প্লাস 3 = 63। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কত? 63। 15তম পদ হচ্ছে আমাদের 63। আচ্ছা ঠিক আছে, এরপর হচ্ছে আমরা নেক্সট যদি ক্লাস আমরা অনলাইনে নেই তখন হচ্ছে আমরা গুণোত্তর অনুক্রমের সম্পর্কে আরও কিছু ম্যাথ করে দেব। ঠিক আছে, তোমরা এতক্ষণ ধরে যারা আমার এই ক্লাসটা ধৈর্য সহকারে দেখেছো তোমাদের সবাইকে ধন্যবাদ।